নমস্কার বন্ধুরা, গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার উপস্থিত হয়েছি সেই সময় পরবর্তী পর্ব নিয়ে। সকালের দিকে বিদ্যাসাগরের বাড়ির লাইব্রেরি কক্ষে যথেষ্ট লোক সমাগম হয়। অনেকেই আসে কিছু সাহায্যের আশায়। ইতিমধ্যে চারিদিকে রটে গেছে যে বিদ্যাসাগর মহাশয়ের কাছে বিপদের কথা জানিয়ে কেঁদে পড়তে পারলেই তিনি কিছু না কিছু সাহায্য করবেনই। এমনকি তিনি অনেকের জন্য সারা জীবন মাসিক সাহায্য বরাদ্দ করে দেন। এ ব্যাপারে তার সত্য মিথ্য ভেদ নেই। কলকাতায় মস্ত মস্ত ধনী আছে অনেক, কিন্তু তাদের কারুর কাছে গিয়ে এরকম নিঃসংকোচে হাত পাতা যায় না। একসময় নবীন কুমার সিংহ এসে সেই ভিড়ের মধ্যে একপাশে আসন গ্রহণ করল। বিদ্যাসাগর একটু বিস্মিত হয়ে তাকালেন তার দিকে। তিনি প্রায়ই বরাহনগরের নবীন কুমারের শাশ্বতাশ্রমে যান মহাভারত অনুবাদের কাজ পরিদর্শনের জন্য। কখনো কোনো বিশেষ প্রয়োজন ঘটলে নবীন কুমার তার কাছে লোক পাঠায়, অর্থাৎ নবীন কুমারের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ আছে। আজ এত সকালে নবীন কুমার যখন বিনা ইত্তেলায় হাজির হয়েছে, তখন নিশ্চয়ই কোনো গুরুতর কারণ ঘটেছে। তিনি ভুরু উত্তোলন করে প্রশ্ন করলেন, কি খবর হে নবীন? নবীন কুমার বলল, আপনি আগে অন্যদের সঙ্গে কথা শেষ করুন, আমি অপেক্ষা করছি। লাইব্রেরি কক্ষটিতে কাঠের তাকে তাকে মূল্যবান গ্রন্থরাজি সুন্দরভাবে সাজানো। বইয়ের প্রতি তার যেমন যত্ন, তেমনি বই সংগ্রহের জন্য অর্থ ব্যয়ে কোনো কার্পণ্য নেই। অধিকাংশ বই মরক্কো চামড়ায় বাঁধানো। একবার কে যেন বলেছিলেন, আপনি বই বাঁধাইয়ের জন্য এত খরচ করেন, এটা কি অপব্যয় নয়? উত্তরে বিদ্যাসাগর বলেছিলেন, তুমি বাপু 500 টাকা দামের শাল গায়ে দাও কেন? আমার তো 5 শিকে দামের চাদরেই কাজ চলে যায়। কক্ষের উত্তর দিকের দেয়ালে এক রমণীর তৈলচিত্র টাঙানো আছে। ছবিটি বিদ্যাসাগরের জননী ভগবতী দেবীর। ছবিটি নবীন কুমারের আগেও কয়েকবার দেখা হয়েছে। আজ তার মনোযোগ যেন সেদিকেই বিশেষভাবে আকৃষ্ট হলো। কি নিরাভরণ সরল মূর্তি! ভগবতী দেবী গৌরবর্ণা, পরনে শুধু একটি অতি সস্তা কস্তা ডুলে শাড়ি, আর অলঙ্কারের মধ্যে হাতে শুধু শাঁখা। ঈষৎ লজ্জা মিশ্রিত মুখখানি দেখলেই বোঝা যায় এ রমণী কত মমতাময়ী। মাতৃমূর্তি দেখলেই নিজের মায়ের কথা মনে পড়ে। নবীন কুমারেরও মনে পড়ল গত 2 মাসের মধ্যে বিম্ববতীর কাছ থেকে কোনো সংবাদ আসেনি। যদিও বিম্ববতী আর কোনোদিন ফিরবেন না বলে গেছেন, তবু একবার তাকে হরিদ্বার থেকে আনাবার চেষ্টা করতেই হবে। নবীন কুমারের জননীর এমন কোনো ছবি নেই। অন্য লোকজনদের বিদায় দিয়ে বিদ্যাসাগর নবীন কুমারের কাছে এসে দাঁড়ালেন। নবীন কুমার বলল, আপনার মায়ের এই চিত্রটি আগেও দেখেছি, তবে আজ যেন বেশি করে চোখ টানল। এটি কার তৈরি? কোনো সাহেব ছাড়া তো এমন মনোহর চিত্র আঁকতে পারে না। বিদ্যাসাগর বললেন, তুমি ঠিকই ধরেছ। হর্ষণ সাহেবের নাম শুনেছ? তিনি এই ছবি বানিয়েছেন। নবীন কুমার বলল, ঠিক বুঝলুম না, না দেখে কি এমন পোয়েট্রি আঁকা যায়? একজন সাহেব আপনার মায়ের ছবি আঁকলেন কিভাবে? না দেখে আর আঁকবে কেমন করে? সাহেব দেখেই এঁকেছেন। সাহেব আপনাদের গ্রামের বাড়িতে গেছলেন? না, আমার মা তখন এখানে। পাইকপাড়ার রাজারা হর্ষণ সাহেবকে আনিয়েছিলেন। আমি সেখানে যাতায়াত করি, তা একদিন সাহেব ধরে বসলে আমায় একটি চিত্রমূর্তি গড়াবে। আমি না করি তো সাহেব কিছুতেই সে কথা কানে তোলে না। নাছোড়বান্দা হয়ে শেষ পর্যন্ত আমায় রাজি করিয়ে ছাড়লে। তারপর ভালো করে গিলটি ফ্রেমে বাঁধিয়ে সেখানে আমায় উপঢৌকন দিলে। কিছুতেই দাম লবে না, বলে কিনা বিধবা বিবাহের পক্ষে আমি যা লিখেছি তা ইংরেজি অনুবাদ পাঠ করে সাহেব খুব খুশি হয়েছে। ওই চিত্র তার কৃতজ্ঞতার নিদর্শন। তখন আমি মনে করলুম, তবে আমার জননীরও একটা চিত্র গড়িয়ে নিই না কেন? আপনার মা রাজি হলেন? আমার মায়ের সব কিছুই আমার উপর বরাত। তিনি বললেন, নিন্দা হলে লোকে তো আমার নিন্দা করবে না, তোরই নিন্দা করবে। আমি বললাম, বেশ তাই। আমার কপালে তো নিন্দা কম জোটেনি, অধিকন্তু আর কি হবে। মাকে নিয়ে গেলাম সাহেবের বাড়ি। আপনি হিন্দু ঘরের সধবাকে সাহেবের বাড়ি নিয়ে গেলেন? সাহেবের বাড়িতে সব জিনিসের জোগাড় আছে,
সেই আড্ডা ভেঙে এখানে আনতে গেলে ছবি ভালো হয় না। আমি সাহেব সুবোধে বাড়ি যেতে পারি, আর আমার জননী গেলেই বা দোষ কি? দোষের কথা নয়, আমি ভাবছি সাহসের কথা। এবার বলো, তোমার কি সংবাদ? ইয়ে আগে আমাদের গৃহে একদিন কবিবর মাইকেল মধুসূদনকে সম্বর্ধনা জ্ঞাপন করল। আপনি এলেন না সেদিন। লোকমুখে শুনতে পেলুম আপনি মেঘনাদবধ কাব্যখানা তেমন পছন্দ করেননি। তোমরা পছন্দ করেছ তো তাতেই যথেষ্ট। কাব্যরুচি যার যা নিজস্ব। আমার ভালো লাগে ভরতচন্দ্র, এরকম দিশিমতের বাংলা ভাষা পড়ে আমি আনন্দ পাই। তোমরা যদি কাব্যে বিলেতি বাংলা চালাতে চাও তো চলুক। মাইকেলের কাব্যে আপনি বিলেতি বাংলা কি দেখলেন? সবই তো সংস্কৃত ভাঙা শব্দ। তুমি কে সাত সকালে আমার সঙ্গে কাব্য আলোচনা করতে এসছো? আমার তো হাতে এখন সময় নেই বাপু। একবার প্রেসে যেতে হবে। আমি কালিদাসের কুমার সম্ভব সম্পাদনা করে ছাপাচ্ছি, সেই কাজ আছে। আমি আপনাকে একটা সুখবর দিতে এসেছি। বটে? শুনি শুনি। আজকাল সুখবরের বড় আকাল পড়েছে। আপনি বাগবাজারে কৃষ্ণনাথ রায়ের নাম শুনেছেন নিশ্চয়ই। তিনি একজন বুনিয়াদি ধনী, এইটুকু মাত্র জানি। ধনী তো বটেই, ত্রিপুরার রাজ সরকারের দেওয়ান, হিন্দু সমাজের একজন প্রধান ব্যক্তি। তার এক কন্যা সদ্য বিধবা হয়েছে। তিনি সেই কন্যাটির আবার বিবাহ দেওয়ায় রাজি হয়েছেন। বিধবা বিবাহ এদানি খুব কমে গেছে বলে আপনি মনকষ্ট পাচ্ছিলেন। এই বিবাহটি হলে আবার খুব জোর একটা সাড়া পড়ে যাবে। এরকম বড় বংশে বিধবা বিবাহ একটিও হয়নি। দেশের লোক আবার ভরসা পাবে। যদি হয় তবে তো সুখবর ঠিকই। নিশ্চয়ই হবে। কন্যাটি যেন রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। তার যোগ্য পাত্র পাওয়া যাচ্ছে না বলে বিয়েটা আটকে রয়েছে। যদুপতি গাঙ্গুলি পৈতে ত্যাগ করেছে, আপনি জানেন। সে ওই কন্যাটিকে বিবাহ করতে চায়, কিন্তু কন্যাপক্ষ তাতে রাজি নয়। পৈতে না থাকলেও যদুপতি বামুনের ছেলে, তাই আবার ব্রাহ্ম। ওরা অতটা বাড়াবাড়ি করতে চান না। যদুপতির অমন প্রস্তাব দেওয়া উচিত হয়নি। বিধবা বিবাহের নামেই এত বাধা, তার উপর যদি বর্ণাশ্রম ভাঙতে যাওয়া হয় তাহলে একেবারে ধুন্ধুমার কাণ্ড লেগে যাবে। শেষ পর্যন্ত কন্যাটির জন্য আমি একটি পাত্র ঠিক করেছি, তাই আপনার অনুমতি নিতে এলুম। পাত্রটি কে? আজ্ঞে আমি। তুমি? আজ্ঞে হ্যাঁ। কন্যাটি আমার সর্বদা পত্নীর সখী ছিল। বাল্যকাল থেকেই ওকে আমি দেখছি। ওদের সঙ্গে আমাদের পাল্টি ঘর। সব দিক থেকে এ বিবাহ মানানসই হবে। বিদ্যাসাগর যেন কিছুতেই কথাটা বিশ্বাস করতে পারলেন না। সুবিখ্যাত সিংহ পরিবারের একমাত্র উত্তরাধিকারী নবীন কুমার সিংহ করবে বিধবা বিবাহ? রক্ষণশীল হিন্দু সমাজ এটা মেনে নেবে? বিধবা বিবাহের পক্ষে এত বড় জয় যে কল্পনাই করা যায় না। এরকম একটি বিবাহ সত্যিই সংগঠিত হলে তা প্রচার হবে সমস্ত ভারতবর্ষে। তিনি বললেন, তুমি তুমি পারবে? তোমার পরিবার, আত্মীয় স্বজন, রাধাকান্ত দেবের সঙ্গেও তোমাদের কিরকম আত্মীয়তা আছে শুনেছি। নবীন কুমার দৃঢ় কণ্ঠে বললে, আপনি যদি আশীর্বাদ করেন আমি কোনো বাধাই গ্রাহ্য করি না। আমি মনে মনে বহুকাল যাবৎ আপনার শিষ্যত্ব গ্রহণ করে আছি। আমি সর্বদা আপনার প্রদর্শিত পথে চলতে চাই। এরপর উচ্ছ্বসিত হয়ে উঠলেন বিদ্যাসাগর। এই চঞ্চল যুবকটি বারবার তাকে বিস্মিত করেছে। এত ধনী পরিবারের এই বয়সের সন্তানরা তো আর কেউ এরকম নয়। এর চাঞ্চল্য, উদ্দীপনা সবই যেন দেশের মঙ্গলের জন্য। প্রেসের কাজ ভুলে গিয়ে তিনি অনেকক্ষণ কথা বললেন নবীন কুমারের সঙ্গে। দারুণ উৎফুল্ল হয়ে বাড়ি ফিরে এলো নবীন কুমার। বিদ্যাসাগরকে খুশি করতে পেরেছে, এতেই তার বেশি আনন্দ। ভাগ্যিস ঠিক সময় কথাটা মনে পড়েছিল। কুসুম কুমারীর জন্য অন্য পাত্র খোঁজার কোনো মানে হয় না। কুসুম কুমারীর অনিন্দ্য সুন্দর মুখখানি এবং নীলবর্ণ চক্ষু দুটি বারবার তার মনে আসে। এই কুসুম কুমারীকে সে নিজেই পরে ঘরের খোরনি করতে পাঠাচ্ছিল। এমন আহাম্মকি কেউ করে? কুসুম কুমারী শুধু তার হবে, সে আর কারুর হতে পারে না।
নবীন কুমার অবশ্য এখনো এই প্রস্তাব আর কারুকে জানায়নি। সে যেন ধরেই নিয়েছে এ বিষয়ে কারো কোনো আপত্তির প্রশ্নই উঠতে পারে না। এমনকি কুসুম কুমারীর পিতার বা অন্যান্যদের মতামত নেবার যে প্রয়োজন আছে তাও সে ভাবল না। সে নবীন কুমার সিংহ, ধনে মানে গুণে এই সমাজের শীর্ষে প্রতিষ্ঠিত। তার যোগ্যতা সম্পর্কে কে প্রশ্ন করবে? সে প্রস্তাবটি জানানো মাত্র সকলেই নির্বাক হয়ে যাবে। এই বিবাহে এমন জাঁকজমক করবে নবীন কুমার, যেরকমটি কলকাতার মানুষ বহুদিন দেখেনি। স্নান আহারাদি সেরে সে বরাহনগরে যাবার জন্য প্রস্তুত হতে লাগলো। আজ রাত্রি সে শ্বশুরালয়ে কাটাবে। রাত্রেই সরোজিনীকে সুসংবাদ দিয়ে আগামীকাল সকালে কৃষ্ণনাথ রায়ের সঙ্গে দেখা করবে। অথবা সে কি নিজেই যাবে, না কোনো লোক মারফত আগে খবরটি জানাবে? প্রথমে দুধ পাঠানোই বুঝি শ্রেয়। শয়নকক্ষের বিশাল আয়নার সামনে দাঁড়িয়ে নবীন কুমার নিজেকে দেখতে পেল না। দেখল কুসুম কুমারীকে। আবেগ কণ্ঠিত কণ্ঠে সে বলল, বনজ্যোৎস্না, তুমি আমার হবে। আমি সহকার তরু, তুমি মাধবীলতা। আমি সরোবর, তুমি আমার বক্ষে পঙ্কজনী হয়ে ফুটে থাকবে। সেদিন অপরাহ্নেই যদুপতি গাঙ্গুলি চলে এলো বরাহনগরে। খুব ব্যস্ত সমস্ত ভঙ্গিতে বলল, ভাই, তোমাকে বিদ্যাসাগর মশাই আজই একবার ডেকে পাঠিয়েছেন। যথাসম্ভব শীঘ্র গেলে ভালো হয়। নবীন কুমার বলল, কি ব্যাপার? যদুপতি বলল, তা তো জানি না, তবে উনি খুবই উদ্বিগ্ন হয়ে রয়েছেন মনে হলো। তুমি বিদ্যাসাগর মশাইকে আমার নামে কি কিছু বলেছ? হঠাৎ আমাকে একচোট ভকাঝকা করলেন। শ্বশুরবাড়ি আর যাওয়া হলো না। নবীন কুমার তখনই চলে এলো বাদুর বাগানে। সদ্য সন্ধ্যা হয়েছে। বিদ্যাসাগর নিজের কক্ষে একলা রয়েছেন, মুখখানি থমথমে। যদুপতিকে সঙ্গে নিয়ে নবীন কুমার প্রবেশ করতে তিনি বললেন, যেদো, তুই বাইরে যা। নবীনের সঙ্গে আমার সবিশেষ কথা আছে। যাবার সময় দরজা টেনে দিবি। দরজাটা বন্ধ হবার সঙ্গে সঙ্গে বিদ্যাসাগর রাগে একেবারে ফেটে পড়লেন। নবীন কুমারের দিকে অগ্নিবর্ষীর নেত্রে চেয়ে তিনি বলতে লাগলেন, তোমার মনে এই ছিল? তুমি আমার সঙ্গে তন্ত্রকথা করতে চাও? তোমাদের বড় মানুষদের রক্তে রয়েছে লাম্পট্য আর ভণ্ডামি। সে তোমরা কখনো ছাড়তে পারবে না জানি। তবু এর সঙ্গে আমার নাম না জড়ালে বুঝি তোমাদের সুখ হয় না? আমি তো তোমায় সাধ করে কখনো ডাকিনি। তুমি কেন আসো আমার কাছে? সারা জীবনে নবীন কুমার কখনো ধমক খাবার অভ্যেসের মধ্যে পড়েনি। অভিমানে তার ওষ্ঠ কম্পিত হতে লাগলো। অতি কষ্টে সে বলল, আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি আমায় কেন এত সব কথা বলছেন? তুমি কিছুই বুঝতে পারছো না? তুমি শেয়ানা দুষ্ট। তুমি অম্লান বদনে আমার কাছে মিথ্যে কথা বলে যেতে পারো, আর আমার কথা বুঝতে পারো না? তোমাদের অর্থ আছে, লাম্পট্য করতে চাইলে তোমাদের কে বাধা দেবে, যদি বিবেক না বাধা দেয়? তোমার বিবেক বলে যদি কিছু থাকতো তবে তুমি আমায় এমন মিথ্যে বুঝ দিতে যেতে বলতে পারতে না। লাম্পট্য করতে চাও করো, কিন্তু তার মধ্যে একজন বিধবা কন্যাকে জড়াতেই হবে। লাম্পট্য, মিথ্যে কথা, বিধবা বিবাহ করতে চেয়ে আমি অন্যায় করেছি? আপনাকে কি মিথ্যে কথা বলেছি? তুমি বলেছ ওই বিধবা কন্যাটি তোমার স্বর্গতা পত্নীর সখী। কেন এই তঞ্চকতা? তোমার পত্নী জলজান্ত বর্তমান নেই? আমারও জানা ছিল সে কথা, কিন্তু তোমার কথার ফেরে পড়ে ভুলে গিয়েছিলাম। যে বিধবা কন্যাটির কথা আপনি বলছেন সে সত্যি আমার স্বর্গতা পত্নীর সখী ছিল। এর মধ্যে মিথ্যে কিছু নেই। তবে আমি আরেকটি বিবাহ করেছি বটে, সে কথার উল্লেখের প্রয়োজন মনে করিনি, কারণ তা সবাই জানে। ভেবেছিলাম আপনিও জানেন। এক পত্নী বর্তমান থাকতেও তুমি একটি বিধবাকে বিবাহ করতে চাও? একাধিক পত্নী রাখা কি শাস্ত্রমতে নিষিদ্ধ, না দেশাচার বিরুদ্ধ? বিধবাদের অসহায় অবস্থার সুযোগ নিয়ে উপপত্নী রাখার বদলে লোকে কাম্যবৃত্তি চরিতার্থ করার জন্য একটি করে বিধবাকে বিয়ে করবে, আমি এই উদ্দেশ্যে বিধবা বিবাহ প্রচলন করতে চেয়েছি। কচি বয়সের বিধবা মেয়েগুলি যাতে সম্মানের সঙ্গে
সংসারে পুনঃপ্রতিষ্ঠিত হয়, যোগ্য সহধর্মিণীর পদ পায়, সেই ছিল আমার আশা। তোমরা যা খুশি করো গে যাও, আমি তোমার আর মুখ দর্শন করতে চাই না। আপনি আমার উপর অকারণে রাগ করছেন। আমি আপনার সঙ্গে কোনো তঞ্চকতা করতে চাইনি। একাধিক বিবাহ যে অন্যায় সে কথা আমার মনে আসেনি। ছি ছি ছি, কোনো ক্রমে এই বিবাহের সঙ্গে আমার নাম জড়ালে সকলে মনে করত আমি বড় মানুষদের লোভ চরিতার্থ করার সুযোগ করে দিয়েছি। তোমার একটি পত্নী রয়েছে, তাকে তুমি বঞ্চনা করবে কোন অধিকারে? এক বিধবার মুক্তির জন্য এক সধবার সর্বনাশের কোন যুক্তি? আমি জানি আমার পত্নী এ বিবাহে আপত্তি করতেন না। তিনি ওই বিধবা কন্যাটিকে খুব ভালোবাসেন, দুজনে মিলেমিশে থাকতেন। তোমাদের মতো বংশের বধূদের আবার আপত্তি সম্মতি কি? তাদের মতামতের কোনো মূল্য আছে? তোমরা যা করবে তাই তারা মেনে নিতে বাধ্য হবেন। তোমরা যখন উপপত্নী রাখো, বারবনিতা গমন করো, তখন বাড়ির বউদের আপত্তির কোনো তোয়াক্কা করো, নাকি সব বউরাই সাগ্রহে সম্মতি দেন? তোমাদের সঙ্গে আমি আর কোনো সম্পর্ক রাখতে চাই না। তোমার ওই মহাভারত অনুবাদও একটি ভরম মাত্র, নাম কেনার হুজুগ। আমি সোমপ্রকাশে ছাপিয়ে দেব যে তোমার কোনো কীর্তির সঙ্গে আমার কোনো সংযোগ রইল না। তোমার এই বিবাহ আমি প্রকাশ্যে বিরোধিতা করব। এখন থেকে আমি বহু বিবাহ নিরোধ করার জন্য সর্বশক্তি নিয়ে লাগব। নবীন কুমার নতমস্তকে নীরব হয়ে রইল কিছুক্ষণ। বিদ্যাসাগর সবেগে পায়চারি করছেন ঘরের মধ্যে। এক একবার ঘাড় ঘুরিয়ে দেখছেন নবীন কুমারের দিকে। নবীন কুমার আস্তে আস্তে বলল, আমার স্ত্রীর কোনো সন্তান হয়নি এই পর্যন্ত। যদি সে আমাদের বংশে কোনো উত্তরাধিকারী দিতে না পারে। বিদ্যাসাগর দু হাতে কান চাপা দিয়ে বলল, উহ, এসব কথা শুনলে গাত্রদাহ হয়। তোমার কত বয়স যে এর মধ্যে নিজেকে অপুত্রক ভাবছ? তোমার পিতার কত বয়সের সন্তান তুমি? তুমি আমায় আর উত্তেজিত করো না, তুমি নিজের পথ দেখো। নবীন কুমার বেরিয়ে গেল ঘর থেকে। তার বুকটা বিষম দমে গেছে। আর সকালে সে আনন্দ সাগরে ভাসছিল। এখন এ কি হলো? দেশের এতগুলি মানুষের মধ্যে সে একমাত্র বিদ্যাসাগর মশাইকে আঁকড়ে ধরেছিলেন, তিনিও তাকে দূরে ঠেলে ফেলে দিলেন। যদুপতি উন্মুখভাবে অপেক্ষা করছিল। সে জিজ্ঞেস করল, কি হলো? উত্তর না দিয়ে নবীন কুমার তীক্ষ্ণভাবে তাকালো যদুপতির দিকে। যদুপতির ঠোঁটে যেন বিদ্রূপের হাস্য লেগে আছে। সে নিশ্চয়ই সব জানে। সে কুসুম কুমারীকে বিবাহ করতে চেয়ে ব্যর্থ হয়েছে, তাই সে চায় নবীন কুমারও যেন তাকে না পায়। সেই তাহলে বিদ্যাসাগরের কানে এসব কথা তুলেছে। নবীন কুমার আবার ফিরে এলো কক্ষের মধ্যে। বিদ্যাসাগর পিছন ফিরে দাঁড়িয়ে আছেন। সে তার কাছে গিয়ে বলল, আপনি আমাকে আরেকবার সুযোগ দিন। বিদ্যাসাগর মুখ ফিরিয়ে জিজ্ঞেস করলেন, তুমি আবার? একজন সামান্য নারীর জন্য আমি আপনার কৃপা থেকে বঞ্চিত হতে পারি না কিছুতেই। আমার এই অভিপ্রায়ের কথা আমি আপনি ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তিকে জানাইনি, আর কেউ জানবেও না। তুমি এই বিবাহ করবে না? আমি আপনার কাছে শপথ করে বলতে পারি। এর আগে শপথ করে গেছি মহাভারতের অনুবাদ বিষয়ে জীবন থাকতে সে কাজ আমি সম্পূর্ণ করবই। আজ ফের শপথ করে যাচ্ছি, ইহজীবনে আর দ্বার পরিগ্রহের চিন্তা স্বপ্নেও স্থান দেব না। আপনি একবার আপনার পদস্পর্শ করার অনুমতি দিন। বিদ্যাসাগরের সারা শরীরে অস্বস্তির চিহ্ন ফুটে উঠল, মুখখানা কুঁকড়ে গেল। তিনি বললেন, আহ, কেন যে তোমরা আমাকে দিয়ে এত কঠিন কথা বলাও? আগে থেকেই যদি লোকের কুকথার জন্য মুখিয়ে আছে, একটা ছিদ্র পেলেই তুমি মনে নিশ্চয়ই আঘাত পেয়েছ। আহা, থাক থাক। বিদ্যাসাগরের চক্ষু দিয়ে জলের ফোঁটা ঝরে পড়তে লাগলো। এবারেও বেরিয়ে এসে নবীন কুমার যদুপতির প্রতি ভ্রুক্ষেপ না করে সোজা উঠে গেল জুড়ি গাড়িতে। দুলালকে নির্দেশ দিল, বাড়ির দিকে চ। কিছু দূর যাবার পরেই সে আবার দুলালকে ডেকে বলল, থাক, গাড়ি ফেরাতে বল, আমি বাগবাজারে যাব। সেখানেও গেল না নবীন কুমার। খানিকটা যাবার পরে সে আবার মত বদলালো। সে যাবে গঙ্গার ধারে হাওয়া খেতে। বেশ রাত হয়েছে, এ সময় গঙ্গার ধার নিরাপদ স্থান নয়।
তবু সে আর্মেনিয়ান ঘাটের কাছে এসে গাড়ি থেকে নেমে পড়ল। সর্বক্ষণের সঙ্গী দুলালচন্দ্রকে সেখানে অপেক্ষা করতে বলে সে হাঁটতে লাগলো একা। তার মাথার মধ্যে ঝড়, ভূমিকম্প, জলোচ্ছ্বাস সব যেন একসঙ্গে চলছে। মাঝে মাঝে ক্রোধে ওষ্ঠ কামড়ে ধরছে সে। তার নিঃশ্বাস ছুটন্ত অশ্বের মতো উষ্ণ। গঙ্গার ধারে ধারে জাহাজ থেমে আছে অনেক। আজকাল অধিকাংশই কলের জাহাজ আসে। সেগুলির চোঙা দিয়ে ভোঁ ভোঁ শব্দ হয়। বেশ কয়েকটি জাহাজে জ্বলছে সার রঙিন লণ্ঠন। সেখান থেকে ভেসে আসছে নেশাগ্রস্ত নাবিকদের হল্লা। তীরেও চলছে নাবিকদের আনাগোনা। কেউ কেউ এক একটি বারবনিতার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে হিড়হিড় করে। এ সময় কোনো ভদ্র নাগরিক এই তল্লাটে আসে না। নবীন কুমারের সেসব দিকে কোনো খেয়াল নেই। সে ভাবছে, একটা জাহাজ ক্রয় করে নিরুদ্দেশে ভেসে পড়লে কেমন হয়, এখনই, এই মুহূর্তে। সেই জাহাজে আর কেউ থাকবে না, একজন নাবিকও না, শুধু সে একা। পৃথিবীর অজানা প্রান্তে যেসব দ্বীপ এখনো মানুষের পদস্পর্শের সৌভাগ্য হয়নি, সেখানে সে একটি কুটির বানাবে। একটু পরে নবীন কুমার জাহাজঘাট ছেড়ে অন্ধকারের মধ্যে দিয়ে হেঁটে এসে কেল্লার প্রান্তবর্তী গড়খাইয়ের পাশে একটি গাছের নিচে দাঁড়ালো। তারপর সম্পূর্ণ অকারণে সে লাফিয়ে লাফিয়ে ধরার চেষ্টা করতে লাগলো সেই গাছের একটি ডাল। সে ডালটি তার নাগাল পাওয়ার কথা নয়, তবু সে চেষ্টা করে যেতে লাগলো। এক আধবার নয়, অন্তত 50 বার। গাড়ির কাছে ফিরে এসে সে দুলালকে বলল, ভবানীপুর। দুলাল সভয়ে বলল, ছোটবাবু, অনেক রাত হলো, বাড়ি যাবেন না? নবীন কুমার দুলালের দিকে এমনভাবে চাইল যেন তাকে ভস্ম করে ফেলবে। হিন্দু পেট্রিয়ট অফিসে হরিশ মুখুজ্জের খোঁজ করে পাওয়া গেল না। কার্যালয় তখন বন্ধ হয়ে গেছে। নবীন কুমার তখন চলে এলো জানবাজারের মুলুক চাঁদের আখড়ায়। সেখানে হরিশ রয়েছে। বিরাট আসর বসেছে। এক দঙ্গল অচেনা লোকের সঙ্গে হরিশ প্রায় নেশায় উন্মত্ত। নবীন কুমারকে দেখে সকলে রই রই করে উঠল। টলতে টলতে উঠে এসে হরিশ আলিঙ্গন করল তাকে। হাতের ব্র্যান্ডির বোতলটি দেখিয়ে জিজ্ঞেস করল, কি চলবে? নবীন কুমার হাত বাড়িয়ে বোতলটি গ্রহণ করে ওষ্ঠে ছোঁয়ালো। হরিশ বললেন, কি বেরাদর, ফিরে এলে যে? বিদ্যাসাগরের চেলা হয়ে তো ভিজে বেড়ালটি সেজেছিলে। আর্ট কালচার দিয়ে দেশোদ্ধার করবে? এসব গর্জিত নেশা তো তোমাদের করার কথা নয়। ব্র্যান্ডির বোতলে একটা বেশ বড় চুমুক দিয়ে এবং অনেক দিন অনভ্যাসের ফলে 2-1 বার বিষম খেয়ে সামলে নিয়ে নবীন কুমার বলল, আমি বিদ্যাসাগর মহাশয়ের কাছে 2টি ব্যাপারে শপথ করেছি। আমার প্রাণ দিয়েও আমি তা রক্ষা করব, আর সব ব্যাপারে আমি মুক্ত। বন্ধুরা, আজ এই অবধি। পরবর্তী পর্ব নিয়ে খুব শীঘ্রই উপস্থিত হব। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক ও শেয়ার করবেন, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।